দুদিন আগেই আমরা দুটো পরিবার মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। আর বাঙালিদের আড্ডা মানে তো জানেন, কখন যে আমরা দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে রাজনীতির ময়দানে পৌঁছে যাই সেটা আমরা বুঝতেও পারি না। তো এই রকমই আবোল তাবোল গল্প চলতে চলতে হঠাৎ করে সুদীপ্ত বলল যে ওদের অফিসের কোনো এক অফিস কলিগ নাকি একদিন টিফিনে দামি একখানা খাবার নিয়ে এসেছিল। তো আমরা তো ভাবলাম কিনাই কি এনেছিল। তো ওকে জিজ্ঞাসা করাতে ও বলল কি শিম, বেগুন, আলু, বড়ি এইসব দামি দামি জিনিস দিয়ে একখানা তরকারি বানিয়ে এনেছিল। আমাদের প্রথমটা শুনে হাসি পেলেও ঘটনাটা কিন্তু সত্যি। এখানে সত্যি এইসব জিনিসের এমন আকাশ ছোঁয়া দাম না যে কি বলবো। আমার ব্লগে এর আগেও হয়তো আপনারা দেখেছেন যে আমাদের দেশীয় শাকসবজিগুলোর প্রতি কেজিতে এখানে দাম পড়ে 600 থেকে 700 টাকা। তবে আজকে শাকসবজি নয়, আজকে বেরিয়েছি অন্য একটা জিনিস কেনার জন্য যেটার দাম দেখলে আপনারা আরো অবাক হবেন। আমাদের দেশের সহজলভ্য এইসব সাধারণ জিনিসগুলোই ইংল্যান্ডের মাটিতে কেনার জন্য যেতে হয় বহু দূরে, আর খরচাও করতে হয় প্রচুর টাকা। তো সেই রকমই কিছু জিনিস আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, এখন ঘড়ির কাঁটায় সকাল 9টার মতন বাজে। আমরা সকাল সকাল একটুখানি ভারী ব্রেকফাস্ট করে সপরিবারে বেরিয়ে পড়েছি বাজার করতে যাওয়ার জন্য। আজকে আমরা ট্রামে করে বাজার করতে যাব, তো তাই আমরা চলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনে। আর এখান থেকে একটা ফ্যামিলি টিকিট কেটে নিলাম। এই ফ্যামিলি টিকিটটার ব্যাপারে আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবার বিকেল 6টার পর থেকে শুরু করে শনিবার এবং রবিবার সারা দিন যতবার ইচ্ছা ট্রামে করে এই একটা টিকিটের বিনিময়ে সপরিবারে যাতায়াত করা যায়। এখানে পরিবার বলতে দুজন অ্যাডাল্ট আর 3টে বাচ্চাকে বোঝায়। ট্রামে এই ফ্যামিলি টিকিটটার খরচা পড়ে 9.5 পাউন্ড। আমাদের টিকিটও কাটা হয়ে গেছে আর এদিকে আমাদের ট্রামও চলে এসেছে। পুরো ফাঁকা, চলো পুরো ফাঁকা। চলে এসো, এদিকে এসো, কাম চলো, একদম ফাঁকা। এদিকে তোরা পাশাপাশি বসে পড়। কার কাছে বসবি? তোরা দুই ভাই বোন বসবি? বসো। পুরো ফাঁকা। আজকে একে তো উইকেন্ড, আর তার উপরে আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, তাই বোধহয় ট্রামটা এতটা ফাঁকা। এই জায়গাটা এলেই এমন খাবারের গন্ধটা বেরোয়, উফ, একদম মন ভরে যায়। মনে হয় এখানে নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি বোধহয় ভাড়া টাড়া দেয়, নাহলে এত খাবারের গন্ধ কি করে আছে। কি দারুণ গন্ধ বাবা, মোমো করছে রাস্তাটা। সুন্দর খাবারের গন্ধ শুকতে শুকতে আমরা চলে এসেছি সোনালী সুপার মার্কেটে। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, কারণ এখানে এলে বেশ মনটা ভালো হয়ে যায়। আমাদের দেশের সমস্ত রকমের তেল, সাবান, শ্যাম্পু বা সমস্ত রকম খাবার দাবার সবকিছুই এখানে পেয়ে যাই। প্রথমেই আমরা এখান থেকে একখানা হাজমোলা শিশি কিনে নিলাম। খাওয়া দাবার পরে এই হাজমোলাটা খেতে বেশ ভালো লাগে। আর তারপরে চলে এলাম আরো একটা দামি জিনিস কেনার জন্য, সেটা হচ্ছে বড়ি। এটা হচ্ছে মুগ ডালের বড়ির একটা প্যাকেট, যেটা দাম পড়ছে এখানে 1.99 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন 200 টাকার মতন। এই বড়িগুলো খুব যে একটা ভালো খেতে হয় তা নয়, তবে আর কিছু করারও নেই, মানে এগুলোই এখানে পাওয়া যায়। এরপর এখান থেকে একটা 300 গ্রাম ওয়েটের পোস্তর প্যাকেট নিয়ে নিলাম, যেটার এখানে দাম পড়লো 3.79 পাউন্ড। আর এখানে পোস্তর দাম খুব একটা বেশি নয়, তবে টেস্টও যে খুব একটা ভালো হয় তা নয়। আর এই হচ্ছে সেই দামি জিনিস যেটা কেনার জন্য ট্রামে চড়ে আমাদেরকে এত দূর আসতে হলো। এটা হচ্ছে মুড়ি। আমাদের প্রায় প্রত্যেকটা বাঙালি ঘরেতেই সন্ধ্যেবেলা একটু আধটু মুড়ির দরকার পড়ে। এখানকার আবার সব দোকানে ভালো মুড়িও কিনতে পাওয়া যায় না, আর তার উপরে এক একটা জায়গায় মুড়ির এক এক রকমের দাম। তাই আমরা বাড়ি থেকে এতটা দূরে এই বাংলাদেশি দোকানটায় চলে আসি, কারণ এখানকার জিনিসপত্রের কোয়ালিটিও ভালো আর দামও যথেষ্ট কম। আর মুড়িটাকে তো দেখে বুঝতেই পাচ্ছেন একদম আমাদের দেশের মতনই। এখানে 1 কেজি মুড়ির এই প্যাকেটটার দাম পড়ছে 2.99 পাউন্ড, আর 500 গ্রাম ওয়েটের প্যাকেটটার দাম পড়ছে 1.69 পাউন্ড। এখানে যে মুড়িগুলোর দাম দেখছেন এগুলো কিন্তু অনেক কম, যেখানে ইংল্যান্ডের অন্যান্য দোকানে মাত্র 250 গ্রাম এক একটা মুড়ির প্যাকেটের দাম পড়ে যায় 2.5 থেকে 3 পাউন্ডের মতন। মানে ইন্ডিয়ান কারেন্সিতে এক একটা 250 গ্রাম মুড়ির প্যাকেটের দাম পড়ে 250 থেকে 300 টাকা। সে জায়গায় এখানে দাম কিন্তু অনেক কম। এখানে 300 টাকায় 1 কেজি মুড়ি আমরা কিনতে পারি, তার উপর কোয়ালিটিও খুব ভালো। তাই এখানে এলেই একটুখানি বেশি করে মুড়ি কিনে নেওয়ার চেষ্টা করি। বাবা গো, একদম ফ্রেশ।
আমরা এখান থেকে 1 আঁটি পাট শাক আর 1 আঁটি থানকুনি পাতা কিনে নিলাম, সাথে আরো কিছু সবজিপাতি কিনেছি, আর সবশেষে নিয়ে নিলাম এই গুড়ের কৌটোটা। অনেক কম দামে পেয়ে গেলাম, মাত্র 1 পাউন্ড দাম নিল এই ঝোলা গুড়টার। আর এই গুড়টা আমি আগেও খেয়ে দেখেছি, যথেষ্ট ভালো। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা আমাদের মোটামুটি সবই কমপ্লিট। এসব দোকানগুলোতে আসি তো একটা দুটো জিনিস কেনার জন্য, তবে এত কিছু জিনিসপত্র চোখের সামনে দেখতে পেয়ে না আর লোভ সামলাতে পারি না। তো বেশ অনেক কিছুই কেনাকাটা হয়েছে। এই যেমন প্যাকেটটা ভর্তি হচ্ছে শাকসবজি আছে, আর ট্রলিটাতে আছে গ্রসারির জিনিসপত্র। তো যাই হোক, কেনাকাটা সব কমপ্লিট করে আবার আমরা চললাম ট্রাম ধরতে বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। বাড়িতে ফিরতে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো কি রান্না করব বুঝতে পারছিলাম না আজকে। তাই একটুখানি পাট শাক ছিল, তো ওই পাট শাকের ঝোল করে নিয়েছি। মানে পাট শাকের ঝোল বলতে ওই জাস্ট একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাট শাকটাকে সেদ্ধ করে সেটাকে সাঁতলে নেওয়া, এই আর কি। তো ওটা বেশ ডালের মতন হয়ে যায়। আর একটুখানি আলু ভাতে দিয়ে ভাত চড়াচ্ছি। আর এই যে একটা দামি জিনিস আছে আমার কাছে, লেবু। তো এই লেবু চটকেই খাওয়া হবে। একটু বেশি করে রসুন হামানদিস্তায় থেতো করে নিচ্ছি, কারণ এটা একে তো পাট শাকে ফোড়ন দিতে লাগবে, আর তার উপরে একটুখানি আলু ভাতে দিয়ে দিয়েছি ভাতের সাথে। তো আলু ভাতে মাখতেও এই রসুনটা একটুখানি কাজে লাগবে। এই যে সর্ষের তেলে রসুন আর শুকনো লঙ্কা দুটোকেই ভালো করে ভেজে নিলাম। আলু ভাতে মাখার জন্য পেঁয়াজটা আলাদাভাবেই ভাজবো, আর এখান থেকে বেশ খানিকটা ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা তুলে নিলাম, সাথে আলু ভাতে মাখার জন্য খানিকটা তেলও তুলে নিলাম। আমি পাট শাকের খুব বেশি পদ রান্না করতে জানি না। একটা পাট শাক ভাজা করতে পারি, আর একটা করি এইরকম ভাবে পাট শাকের ঝোল। এই পাট শাকের ঝোলটা আমার শ্বশুর বাড়ি থেকে শেখা। এটা আলু ভাতে, পটল ভাজা, সাথে লেবু চটকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পটল তো কিনতে পারিনি, কারণ দোকানে ছিল, তবে এত ছোট ছোট আর দাম এতটা বেশি দেখলাম যে আর কেনা হলো না। তবে ভালো করে আলু ভাতে মাখার জন্য এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর এই হলো আজকে আমাদের দুপুরবেলা সোজাসাপটা রান্না বান্না, ওই আলু ভাতে মাখা, পাট শাকের ঝোল। আর দোকানে বেরোবার আগে রুই মাছটাকে আমি মোটামুটি বেছেই রেখেছিলাম, তো ওই রুই মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম গন্ধরাজ লেবু। ব্যাস, এই হলো আমাদের আজকের দুপুরবেলা সোজাসাপটা রান্না বান্না। আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ সুন্দর, একদম সকাল থেকেই চারিদিকে রোদ ঝলমল করছে। আজকে বৃষ্টি হওয়ার কোনো ফোরকাস্ট নেই, তবে কালকে থেকে আবার বৃষ্টি আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ব্যালকনিতে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে। উইন্টার তো প্রায় চলে গেল, এরপরে সামার সিজন আসছে। বৃষ্টিটা এখানে সারা বছরই হতে থাকে, ওটা ধরে লাভ নেই। তবে শীতকালে যেরকম আমরা একদম রোদের দেখাই পাই না, গরমকালটাই কিন্তু সেরকমটা নয়। যেদিন বৃষ্টি হয় সেদিনে মেঘলা ওয়েদার থাকে, আর বাকি দিনে কিন্তু রোদ ওঠে। তাই জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য দুদিন আগে দোকান থেকে এই দড়িটা কিনে এনেছিলাম। এখন এই ব্যালকনিটাতে ওই দড়িটাই লাগাবার ব্যবস্থা করছি। এখানে যদিও ব্যালকনিতে কিন্তু কেউ জামা কাপড় শুকোতে দেয় না, আমরা ইন্ডিয়ানরাই শুধুমাত্র দিই, কিন্তু কিছু করারও নেই। সবসময়তে তো আর জামা কাপড় দিয়ে রাখবো না, তবে মাঝে মধ্যে বাচ্চাদের জামা কাপড়গুলো একটুখানি রোদে দেওয়া ভালো। আর তাছাড়া আমরা থাকি 16 তলায়, কে আর আমার ব্যালকনি দেখতে পাচ্ছে। তার উপরে আমাদের দুখানা ব্যালকনি, যেটা রাস্তার উপরে সেই দিকটা ফাঁকাই রাখি, আর এটা পেছনের দিক বলে এখানে তাই জন্য দড়িটা লাগিয়ে দিলাম। আর এই দড়িগুলো বেশ ভালো, দেখুন একদম শক্তপোক্ত, ছিঁড়ে তো যাবেই না, এমনকি বৃষ্টিতেও কোনো অসুবিধা নেই। এই দড়িটার সাথে জামা কাপড়ে আটকাবার জন্য কিছু ক্লিপও কিনে এনেছি, যাতে হাওয়ায় জামা কাপড়গুলো না অন্যদিকে উড়ে চলে যায়। দাও আমাকে সাইকেলটা দাও এবার। নো নো নো, ইয়েস ইয়েস দাও, আমি ধরে নি, তুই ধরে নামাতে পারবি না। আজকে অনেক দিন বাদে বাচ্চাদেরকে নিয়ে বাইরে খেলাতে এলাম, কারণ একে তো ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা হাওয়াও নেই, বৃষ্টিও নেই, আর তারপরে এমনিতে ঠান্ডাটাও একটুখানি কমই আছে। তারপরে বেলাটাও আস্তে আস্তে বাড়ছে, এখন মোটামুটি ওই 5:45 নাগাদ সন্ধে নামবে। এরপরে বেলাটা তো আরো বাড়বে, আর ঠান্ডাটাও আস্তে আস্তে একটু হলেও কমবে। জায়গা খুঁজে পাচ্ছে না, পরিষ্কার জায়গাও দেখতে পায় না, ওর উপর দিয়ে নাকি ও যাবে। লাইটটাকে এখন ওর চাপা দেওয়ার কি দরকার আছে? চল ওদিকে। পরিষ্কার জায়গা দিয়ে গাড়ি চালাও। ঈশান আসেনি আজকে,
টুকুকে এই ব্যালেন্স বাইকটা কিনে দিয়েছিলাম বেশ কয়েক মাস আগে, কিন্তু তারপরেই যেহেতু ঠান্ডা পড়ে গেল তো তাই জন্য এটাকে নিয়ে সেইভাবে ও বাইরে খেলতে আসতে পারেনি। তবে এবার তো সামার সিজন পড়ে যাচ্ছে, তো তাই ও বাইকটা নিয়ে বাইরে বেরোতে পারবে। আর এই ব্যালেন্স বাইকটাতে মোটামুটি ব্যালেন্সটা যদি ঠিকঠাক করে নিতে পারে তাহলে আশা করছি সাইকেলও চালাতে শিখে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে এখন বেশ কিছুটা টাইম কাটিয়ে নিই বাইরে, তারপরে বাড়ি ফিরবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।